আজকে আমরা আবারও ক্লাস 10 এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে পার্ট 1 আমরা পার্ট 1 এ আলোচনা করেছিলাম, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট বা চ্যাপ্টার সম্পর্কে ধারণা, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে কোষে থেকে 3.1 আছে অর্থাৎ পেজ নাম্বার 52, সেই 52 পাতার যত এমসিকিউ আছে 1 মার্কের সত্য মিথ্যা, তারপর কিছু শূন্যস্থান আছে, তারপর 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে কি বলছে যে পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি। মানে পাশে একটা দেখো আমরা একটা ছবি এঁকেছি, যে ছবিটা আছে কি অকেন্দ্রীয়, অর্থাৎ কেন্দ্রে কে আছে, কেন্দ্রে হচ্ছে ও, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে অবস্থিত। আচ্ছা, বৃত্তাংশ জিনিসটা হচ্ছে আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। দেখো বৃত্তাংশ মানে কি, বৃত্তের মধ্যে আমরা যে অংশটা পাচ্ছি, ঠিক আছে, চাপ দ্বারা গঠিত হয়েছে, হ্যাঁ, আর একটা জ্যা থাকবে আর একটা কি থাকবে, চাপ থাকবে। জ্যা আর চাপ মিলে কি তৈরি হয়েছে, যে বৃত্তাংশ তৈরি হয়েছে। এখানে বলে আছে দেখো PAQ মানে এই যে বৃত্তাংশটা পেয়েছি আমরা উপরে, নিচেরটা না, নিচেরটা হচ্ছে উপবৃত্তাংশ, উপরে যে অধিবৃত্তাংশটা পেয়েছি। এখানে কি বলছে PAQ এই যে বৃত্তাংশে কোন কোন ব্যাসার্ধ অবস্থিত, অর্থাৎ এটা থেকে এত দূর পর্যন্ত কোন কোন ব্যাসার্ধ আছে। আচ্ছা দেখো তো, ও থেকে পি পর্যন্ত একটা ব্যাসার্ধ আছে না, তার মানে আমরা বলতে পারি যে OP ব্যাসার্ধ। আর কি বলতে পারি, দেখো ও থেকে এ পর্যন্ত হচ্ছে না, তার মানে বলতে পারি OA একটা ব্যাসার্ধ। তারপর দেখো তো ও থেকে সি পর্যন্ত একটা ব্যাসার্ধ হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি OC ব্যাসার্ধ। দেখো তো এখানে ও থেকে কিউ পর্যন্ত একটা ব্যাসার্ধ হচ্ছে না, তার মানে আমরা বলতে পারি OQ হচ্ছে ব্যাসার্ধ। অনেকে ভুল করে দিতে পারে যে APQ মানে হয়তো এদিকটা নিয়ে দিতে পারে, কিন্তু না। দেখো APQ বা এখানে কি বলেছে PAQ, তার মানে আমরা নিব এখান থেকে PAQ, উপরের যে বৃত্তাংশটা আছে সেই বৃত্তাংশটা নিব। তার মানে OBও কিন্তু একটা ব্যাসার্ধ হচ্ছে, কিন্তু এটা PAQ যে বৃত্তাংশ আছে সেই বৃত্তাংশের মধ্যে পড়ছে না, ঠিক আছে। তার মানে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যানসার হবে এগুলো, যে ব্যাসার্ধ কি কি হবে, OP, OA, OC আর হচ্ছে OP, ঠিক আছে, ঢুকে নাও। আচ্ছা, এরপরে 2 এর যে কোশ্চেন গুলো আছে, দেখো 2 এর টোটাল তোমাদের দেখবে 7টা প্রশ্ন আছে। আমি 4টে লিখেছি, আগে এই 4টে করব, তারপর পরের যে কোশ্চেন গুলো আছে ওগুলো আলোচনা করব। দেখো এখানে কি বলছে, প্রথম যে 1 নম্বর প্রশ্নটা বলছে যে একটা বৃত্তে কটি বিন্দু আছে। একটা বৃত্ত, ধর এরকম টাইপের একটা আমরা বৃত্ত নিলাম, এই বৃত্তে বলছে কটা বিন্দু থাকতে পারে। দেখো আমরা কিন্তু এরকম ভাবে যদি বিন্দু গুনি তাহলে কিন্তু আমরা গুনে কিন্তু শেষ করতে পারবো না, এভাবে আমরা অসংখ্য কিন্তু বিন্দু পেতে পারি। এর মিডিলে আরো ছোট ছোট আমরা যদি নিই, ঠিক আছে। তার মানে একটা বৃত্তে কেউ যদি বলে একটা বিন্দু আছে, না, একটার বেশি থাকতে পারে, দুটি না, দুটিও না হতে পারে, তিনটি না হতে পারে, ঠিক আছে, তারও বেশি হবে, ঠিক আছে, একটা দুটো তিনটে এরকম কিন্তু থাকবে না। একটা বৃত্তে কটা বিন্দু থাকবে, এখানে হচ্ছে একটা বৃত্তে হচ্ছে আমরা বলবো যে অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি। আমরা বৃত্তের বৃহত্তম জ্যা, দেখো আমরা বলেছিলাম যে এরকম ভাবে আমরা যা পাবো, এভাবে যা পাবো, ঠিক আছে, পরিধির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে স্পর্শ করবে, কিন্তু কেন্দ্র দিয়ে যখনই হচ্ছে যাবে সরল রেখাটা, তখন আমরা কি বলবো যে এটা একটা কি ব্যাস, ঠিক আছে। আর এই ব্যাসটাই হবে কি বলতো, বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে আমরা বলতে পারি যে বৃত্তের বৃহত্তম জ্যা কি হবে, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা কি বলেছে, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করেছে। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে কি করে, দেখো আমরা যদি এরকম ভাবে একটা চিত্র অঙ্কন করি, সেখানে ধরো এরকম ভাবে আমরা একটা জ্যা অঙ্কন করলাম, তাহলে দেখো তো এই যে জ্যা, আমরা যখনই জ্যাটা অঙ্কন করেছি ছবির মধ্যে, তখন দুটো বৃত্তটা কি হলো, দুভাগে ভাগ হয়ে গেল না। তাহলে আমরা একটা উপরে হচ্ছে একটা কি পেলাম, বৃত্তাংশ পেলাম, নিচে হচ্ছে একটা বৃত্তাংশ পেলাম। আর বৃত্তাংশের সংজ্ঞাতেই আমরা পড়েছিলাম যে একটা হচ্ছে জ্যা আর একটা চাপ দ্বারা কি হবে, গঠিত হবে। একটা জ্যা আর একটা চাপ দ্বারা গঠিত যখনই হবে, তখন তাকে আমরা কি বলবো, বৃত্তাংশ বলবো। তার মানে এই ঘরে আমরা কি বলতে পারি, যে বৃত্তাংশ, ঠিক আছে।
আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, বৃত্তের সকল ব্যাস, একটা কথা মাথায় রাখবা যে যা হতে গেলে সেটা কেন্দ্রবিন্দুগামী নাও হতে পারে, কিন্তু যখনই বলবে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, তার মানেই মাথায় রাখবা যে বৃত্তের সকল ব্যাসই হবে কি কেন্দ্রবিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস কোথা দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ ব্যাস হতে গেলে সেটা অবশ্যই কোথা দিয়ে যেতে হবে, কেন্দ্র দিয়ে যেতে হবে। তাই আমরা কি বলবো যে কেন্দ্র বিন্দুগামী। ঠিক আছে, বৃত্তের সকল ব্যাস হচ্ছে কি কেন্দ্র বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা টুকে নাও এগুলো। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে প্রশ্নটা আছে, 5 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে দুটি বৃত্তাংশ যদি সমান হয় তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। অর্থাৎ কি বলতে চেয়েছে যে ধরো সাপোজ এরকম ভাবে আমরা কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, সেই বৃত্তের কি বলছে দুটো বৃত্তাংশ হচ্ছে সমান হবে। তাহলে সাপোজ ধরো আমরা কি করলাম, মিডিল বরাবর, ধরো কেন্দ্র বরাবর এরকম ভাবে নিয়ে আমরা দুটো কি করেছি, বৃত্তাংশ হচ্ছে বিভক্ত করে দিয়েছি। যে প্রশ্নটা বলেছে যে দুটি বৃত্তাংশ যদি সমান হয় তবে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে। যদি বৃত্তাংশ সমান হয় মাথায় রাখবে যে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা লিখব যে সমান, বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আচ্ছা, 6 নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো কি বলেছে, বলছে একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ। তার মানে একটা বৃত্তাকার ক্ষেত্র ধরো অঙ্কন করলাম, সেখানে কি বলেছে যে বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। আমরা জানি বৃত্তকলার সংজ্ঞা দিয়ে পড়েছিলাম যে বৃত্তকলা হতে গেলে কি হতে হবে, দুটো ব্যাসার্ধের প্রয়োজন আর হচ্ছে বৃত্তচাপের কি দরকার, তাই তো নাকি। তার মানে এখানে প্রশ্নটা বলেছে একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা। ঠিক আছে, তার মানে আমরা যখনই হচ্ছে দুটো ব্যাসার্ধ নিব আর একটা বৃত্তচাপ নিব তখন হচ্ছে একটা বৃত্তকলা পাবো, ঠিক নিচের দিকে হচ্ছে একটা বৃত্তকলা পাবো। তার মানে এখানে কি বলেছে প্রশ্নটা যে একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ। ঠিক আছে, একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে বৃত্তচাপ, এবং দুটি কিসের দ্বারা সীমাবদ্ধ, দুটো হচ্ছে জ্যা, দুটো হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এখানে আমরা কি বলবো যে ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বৃত্তের বাইরে কোন বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা হচ্ছে কি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বলছে বৃত্তের বাইরে কোন বিন্দু, তার মানে আমরা ধরো সাপোজ একটা কি করলাম, বৃত্ত নিলাম। এবার এখানে কি বলেছে যে বৃত্তের বাইরে হচ্ছে কোন একটা বিন্দু নিতে হবে। ঠিক আছে, আচ্ছা বৃত্তের বাইরে ধরো সাপোজ কোন একটা জায়গায় আমরা কি করলাম, বিন্দু নিলাম। তো বলছে বৃত্তের বাইরে কোন বিন্দু ও কেন্দ্রের সংযোজক, তার মানে কেন্দ্রর সঙ্গে আমরা কি করব, ওই বাইরের যে বিন্দুটা নিয়েছি, ধরো এখানে নিয়েছি, বাইরের যে বিন্দুটা নিয়েছি সেটা হচ্ছে সংযোগ করলাম, মানে যুক্ত করলাম। তাহলে সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে, বড় হবে না ছোট হবে। দেখো একটা কথা মাথায় রাখবা, ধরো সাপোজ এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে পরিধি এতদূর পর্যন্ত যদি 2 সেন্টিমিটার হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সেই দৈর্ঘ্যটা যখন বাইরের দিকে বেরিয়ে যাবে নিশ্চয়ই আরো বেশি হবে, অর্থাৎ 1 হতে পারে বা 3 হতে পারে, তখন 2 আর 1 3 হতে পারে। এটা যদি 1 সেন্টিমিটার হয় আর একটুখানি যদি 2 হয়, তার মানে যখনই মাথায় রাখবা যে বৃত্তের বাইরে কোনো বিন্দু বলবে আর বলবে যে কেন্দ্রের সংযোজক রেখাংশ দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে, তখন আমরা এখানে লিখবো যে বড় হবে। ঠিক আছে, এগুলো টুকে নাও। আচ্ছা এরপরে 4 যে প্রশ্নগুলো আছে দেখো কি বলেছে, 4 প্রশ্নগুলোতে বলেছে আমাদের যে সত্য না মিথ্যা লিখি। ঠিক আছে, অর্থাৎ সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাদের লিখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন সত্য না মিথ্যা বলবে তখন যদি সত্য হয় তখন আমরা লিখবো সত্য, আর যদি মিথ্যা হয় তাহলে লিখবো মিথ্যা। মানে আমরা নিজে থেকে অনেক সময় কি করি, আছে সত্য লিখে দিলাম ঠিক, ঠিক আছে, তখন কিন্তু ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে ঠিক বা ভুল দেওয়া যাবে না। যদি বলে প্রশ্ন যদি ঠিক বা ভুল লিখি তাহলে ঠিক বা ভুল লিখবো, যদি বলে সত্য না মিথ্যা লিখি তাহলে যদি সত্য হয় তাহলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবো। ঠিক আছে, দেখো 1 নম্বর যে প্রশ্নটা কি বলেছে, বৃত্ত একটা সমতলিক ক্ষেত্র বা সমতলিক হচ্ছে চিত্র। এখানে কি বলেছে, বৃত্ত একটা সমতলিক হচ্ছে চিত্র,
মাথায় রাখবে আমরা যখন বৃত্তটা আঁকবো সেই বৃত্তটা এই যে বোর্ডের ওপর আঁকলাম, তাই না? তার মানে বোর্ডটা একটা সমতলিক চিত্র, তাই না? তাহলে সমতলিক চিত্র বা সমতলিক ক্ষেত্রের উপর বা সমতলিক একটা জায়গার উপর তো আমরা বৃত্তটা আঁকছি, তাই না? এবার এটা যদি বোর্ডটা যদি সমতলিক না হয়, ঠিক আছে, এটা যদি এবড়ো খেবড়ো কোনো একটা জায়গা হয়, তখন যখন আমরা বৃত্তটা আঁকবো তখন কি হবে? বৃত্তটা এবড়ো খেবড়ো হয়ে যাবে, ভুলভাল হয়ে যাবে, তাই না? বৃত্তর কোনো শেপ সাইজই আসবে না, তাই তো নাকি? তাই বৃত্ত একটা সমতলিক চিত্র, এটা অবশ্যই হচ্ছে ঠিক কথা। তার মানে আমরা এখানে লিখবো যে সত্য। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বৃত্তাংশ একটা সমতলিক ক্ষেত্র। আমরা কি জানি যে বৃত্তাংশ হতে গেলে একটা কি দরকার? জ্যা দরকার, তাই তো নাকি? একটা জ্যা দরকার আর হচ্ছে চাপ দরকার। সেটা বড় চাপও হতে পারে, ছোট চাপও হতে পারে। যদি বড় চাপ হয় তাহলে আমরা কি বলবো? যে অধিচাপ, আর যদি ছোট হয় তার মানে উপচাপ। ঠিক আছে। আচ্ছা, এই যে বড় চাপ মিলে আমরা একটা কি পেলাম? বড় বৃত্তাংশ, অধিবৃত্তাংশ, আর নিচে পেয়েছি একটা উপবৃত্তাংশ। প্রশ্নটা হচ্ছে বৃত্তাংশ একটা সমতলিক ক্ষেত্র। অবশ্যই সমতলিক ক্ষেত্র হবে, কারণ এটা একটা সমতলের উপরই আমরা আঁকতে পাচ্ছি। বৃত্তাংশটাও একটা সমতলের উপরই হচ্ছে, তার মানে হচ্ছে এটাও হবে কি বলতো? সত্য। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বৃত্তকলা একটা সমতলিক ক্ষেত্র। আমরা কি জানি? বৃত্তকলার সংজ্ঞাতেই আমরা জানি যে দুটো কি দরকার? ব্যাসার্ধ দরকার আর হচ্ছে একটা চাপ দরকার, তাই তো নাকি? তার মানে আমরা যে কোনো দুটো কি করব? এখানে হচ্ছে একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম যে কোনো জায়গায়, ঠিক আছে, আর এখানে একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম। দেখো সাপোজ ও নিলাম, তাহলে এখানে একটা ব্যাসার্ধ নিলাম, ধরো পি দিলাম, আর এখানে এ নাম দিলাম। তাহলে ওপি একটা ব্যাসার্ধ আর ও একটা হচ্ছে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আমরা চাপ নিয়েছি। ঠিক আছে, এখানে ধরো কিছু একটা নাম দিলাম, পি এন এ হচ্ছে একটা চাপ নিয়েছি। তার মানে দুটো ব্যাসার্ধ আর একটা চাপ দ্বারা আমরা কি করলাম? বৃত্তকলা তৈরি করলাম। তো বলছে বৃত্তকলা একটা সমতলিক ক্ষেত্র। তো এই বৃত্তকলাটা যে আমরা অঙ্কন করেছি, নিশ্চয়ই একটা সমতল জায়গার উপর অঙ্কন করেছি, তাই না? তার মানে আমরা বলতে পারি যে বৃত্তকলাও একটা সমতলিক ক্ষেত্র। তার মানে এটাও হবে কি বলতো? সত্য। ঠিক আছে। তাহলে পরপর 3টাই প্রশ্ন হচ্ছে একই টাইপের প্রায়, যে বৃত্ত হোক, বৃত্তাংশ হোক, বৃত্তকলা হোক, সবই কি বলেছে? সমতলিক চিত্র বা সমতলিক ক্ষেত্র। এটা হচ্ছে আনসার কি হবে? সত্য হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, যে একটা সরল রেখাংশ তাই বলেছে। আচ্ছা, ধরো সাপোজ আমরা এখানে হচ্ছে এই বৃত্তটার উপর এরকম ভাবে একটা জ্যা অঙ্কন করলাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা কি করছি? একটা হচ্ছে জ্যা অঙ্কন করছি। এখানে বৃত্তের কেন্দ্র আছে। আচ্ছা, জ্যাটার নাম দিলাম ধরো পি এ। তাহলে পি এ হচ্ছে আমরা একটা কি করেছি? জ্যা অঙ্কন করেছি। তো সেই জ্যাটা নিশ্চয়ই সরল রেখা বরাবর যাচ্ছে না? তার মানে তো আমরা বলতে পারি যে সরল রেখাংশ হবে। তার মানে জ্যা হচ্ছে একটা সরল রেখাংশ। এটাও আমরা বলবো যে অবশ্যই কি সত্য হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে প্রশ্ন দেখো কি বলছে, চাপ একটি সরল রেখাংশ। মানে চাপ কি হবে? একটা সরল রেখাংশ, মানে সরল রেখা বরাবর যাবে। একটা জিনিস দেখো তো, এই যে চাপটা আমরা অঙ্কন করেছি, যেটা বললাম যে পি এন এ হচ্ছে একটা কি চাপ। চাপের চিহ্ন আমরা আগেই পড়েছিলাম যে চাপের চিহ্ন হচ্ছে এরকম ভাবে দেওয়া হয়। তো চাপটা কি সরল রেখা বরাবর যাচ্ছে? এ বরাবর যাচ্ছে না, বা এদিকেও এগাচ্ছে না, বা নিচে বা উপর দিকে যাচ্ছে না, কিন্তু এটা কি হচ্ছে? উপর দিক গিয়ে একটু ঘুরে যাচ্ছে, মানে বেঁকিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু সরল রেখাংশ হবে না। তাই চাপ একটি সরল রেখাংশ, এটা আমরা কি বলবো? মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, এতদূর পর্যন্ত টুকে নাও, তারপর বাকি প্রশ্নগুলো আবার বলছি। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে, বলছে একটা বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। একটা বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা সত্য না মিথ্যা? দেখো কি বলেছে, আমরা একটা বৃত্ত আঁকবো, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবো। ধরো এটা একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় একটা হচ্ছে বৃত্ত। তো এই যে বৃত্তটা অঙ্কন করেছি আমরা, এই বৃত্ত হচ্ছে মাথায় রাখবে এরকম ভাবে আমরা প্রচুর কিন্তু হচ্ছে জ্যা পাবো, তাই না? এরকম ভাবে আমরা প্রচুর কি পাবো? জ্যা পাবো। তার মানে একটা বৃত্তে আমরা হচ্ছে অসংখ্য জ্যা পেতে পারি, আনলিমিটেড। ঠিক আছে, একটা বৃত্তে হচ্ছে আমরা অসংখ্য কি পাবো? জ্যা পাবো। কিন্তু এখানে কি বলেছে? সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। মানে জ্যাটা হচ্ছে সসীম সংখ্যক আর একই দৈর্ঘ্যের হবে। একটা কথা মাথায় রাখবা, যখনই বলেছে সসীম, তার মানে সসীম মানে হচ্ছে কি? যে একটা নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট ভাবে কিন্তু একই দৈর্ঘ্যের যে আমরা পাবো না। ঠিক আছে, তার জন্য এই প্রশ্নটা কি হবে? এটা মিথ্যা হবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা বলেছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। একটা নির্দিষ্ট আমরা বিন্দুকে যদি আমরা কেন্দ্র করি, দেখছে বৃত্ত আঁকি, ধরো এরকম ভাবে বৃত্ত আঁকলাম। একটা জিনিস বলো তো, ধরো আমরা এটা বৃত্তের কেন্দ্র নিয়েছি, ঠিক আছে, আমরা চাপটা একটু বাড়িয়ে দিলাম, কিন্তু কেন্দ্র ওটাই আছে, ও ছিল ওই কেন্দ্র আছে, কিন্তু আমরা কি করছি এরকম ভাবে অপর আর একটা বৃত্ত আঁকছি। চাপ যদি ছোট করি তার মানে আবার বৃত্ত পাবো। এভাবে কিন্তু আমরা অসংখ্য বৃত্ত পাবো। কিন্তু এখানে কি বলেছে, একটা নির্দিষ্ট বিন্দুকে, একটা ও ধরো নির্দিষ্ট বিন্দু ধরা আছে, কেন্দ্র করে একটাই বৃত্ত অঙ্কন করা সম্ভব বা বৃত্ত আঁকা সম্ভব। এর অধিক বৃত্ত আঁকতে পারবো, তাই না? একটা বৃত্ত না, একের অধিক বৃত্ত আঁকতে পারবো, তাই এটা হবে কি মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি হবে, সমান হবে। দুটো সর্বসম বৃত্ত, আচ্ছা সর্বসম মানে আমরা কি জানি যে একটা বৃত্তের সঙ্গে অপর আর একটা বৃত্তের কি হবে, সবকিছুই সমান হবে। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, চাপ, সবকিছুই কি হবে, সমান হবে। এটা হচ্ছে সর্বসম। তার মানে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই বৃত্তের, মানে এটা ধরো ও ধরলাম আর এটা হচ্ছে পি ধরলাম, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আর পি কেন্দ্রীয় বৃত্তের কি হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। এখানে বলেছে দুটো সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, অবশ্যই সমান হবে, তার মানে এটা আমরা বলবো যে সত্য। ঠিক আছে। আচ্ছা, এগুলো ছিল তোমাদের যে কোষে দেখি 3.1 আছে, সেই কোষে দেখি 3.1 এর হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে 1 মার্কের প্রশ্ন আছে। এছাড়াও আমি একটা বাইরে থেকে প্রশ্ন বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? বৃত্তের বৃহত্তম চাপ, অর্থাৎ বৃত্তের সব থেকে বড় চাপের নাম কি? ঠিক আছে, বই এটা যদিও নাই, মাথায় রাখবে যে বৃত্তের বৃহত্তম চাপের নাম হচ্ছে পরিধি। ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে বৃত্তের যে বড় ভাবে এরকম ভাবে একটা কি করছি, চাপ নিচ্ছি না, মানে কেন্দ্র করে কোনো বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা চাপ নিচ্ছি, যে পুরো একটা ধরো চাপ নিলাম, এই চাপটা হচ্ছে সব থেকে বড় হবে। ঠিক আছে, যাকে আমরা কি বলি, পরিধি বলি। ঠিক আছে, এটা মাথায় রাখবা, বাইরে থেকে অনেক সময় প্রশ্নটা আসে। ঠিক আছে, বইয়ে যদিও নেই। তাহলে মোটামুটি হচ্ছে কোষে দেখি 3.1 এর আমরা হচ্ছে যত কোশ্চেন আছে সবগুলো আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই চ্যাপ্টারের যা মেন জিনিস, অর্থাৎ তোমাদের ক্লাস 10 এর প্রথম উপপাদ্য। ঠিক আছে, 31 নম্বর যে উপপাদ্যটা আছে, যেটা হচ্ছে আমাদের অতটা কাজে লাগবে না, কিন্তু যে হেডিং আছে সেই হেডিং থেকে অনেক সময় হচ্ছে প্রশ্ন আসে, তাই 31 নম্বর উপপাদ্যটা শুধু হেডিংটা আমরা আলোচনা করব, দিয়ে পরের ভিডিওতে হচ্ছে আমরা 32 নম্বর উপপাদ্যে চলে যাব। ঠিক আছে, তো আজকে হচ্ছে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।